ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে একটা অ্যানালিসিস হয় স্টকের বিভিন্ন কোম্পানির, বেসিক্যালি বিভিন্ন জিনিস দেখা হয়। তো যখন ভোলাটাইল টাইমস হয়, মানে খুব শেয়ার বাজার অস্থির হয়ে যায়, কি শেয়ার বাজারের আপাতত মনে হচ্ছে যে শেয়ারের দাম খুব বেশি হয়ে গেছে। সেটা রিলেটিভ ব্যাপার, যেটা আজকে বেশি সেটা পরে হয়তো দেখা গেল খুব একটা বেশি নয়। বাট তখন কি হয়, আমরা কোম্পানির যে হেলথটা, স্বাস্থ্যটা, সেটা একটু পরীক্ষা করার চেষ্টা করি। তো একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বিজনেসের ব্যাপারে, যে একটা কোম্পানির লিকুইডিটিটা কি পর্যায়ে আছে। লিকুইডিটি কি পর্যায়ে আছে মানে হচ্ছে যে কোম্পানি তো মোটামুটি একটা রানিং ধারে ব্যবসা করে, আর সেই ব্যবসা থেকে বিভিন্ন জিনিস তৈরি করে এবং সেটা প্রোডাকশনের মাধ্যমে হয়ে যাওয়ার পরে সেটাকে বিক্রি করে। তো যখন কাঁচামালটা কেনে তখন ধার করেই কেনে, যে আমি আপনাকে 30 দিন পরে পেমেন্ট করবো কি 40 দিন পরে পেমেন্ট করবো, আপনি মালটা আমাকে এখন দিন, আমি এটাকে তৈরি করি। এবং তৈরি করার পরে যেটা হয় সেটা হচ্ছে যে ফিনিশ গুডস, এটাকে আমাদের অ্যাকাউন্টিং ভাষায় বলি ইনভেন্টরি। তো যেটা বাজার থেকে ধার করে আমি কাঁচামালটা কিনলাম তাদের বলা হয় সানড্রি ক্রেডিটার্স। আমি একটু বোর্ডে লিখে দিই, তাহলে একটু এত সুবিধা হবে বুঝতে। এটা বলা হয় সানড্রি ক্রেডিটার্স। আর যেটা মালটা তৈরি করলাম আমি, সেটা হচ্ছে ইনভেন্টরি, অর্থাৎ ফিনিশ গুডস। ওকে, আমি তো বসেই পড়ে দিচ্ছি, কারণ দাঁড়িয়ে লিখলে পর আমার ক্যামেরা ফ্যামেরা সব ঘেটে ঘুটে যাবে। আসলে এটা একটু দেহাতি স্টাইলে শুটিং হচ্ছে, মানে এটার অনেক টেকনিক্যাল ব্যাপার এসে গেছে আজকাল। আমার কাছে সব যন্ত্রপাতি নেই, একটু কষ্ট করি না বোর্ডে দেখুন। আর বোর্ডে দেখার তো ছোটবেলা থেকে অভ্যেস আছে, এমন তো নয় যে নেই। অফকোর্স যারা ইয়াং জেনারেশন তারা বোর্ডে হয়তো দেখে না, তারা হয়তো ল্যাপটপে প্রেজেন্টেশন দেয়। ল্যাপটপ দিয়ে আমি করতে পারতাম, তারও আবার শ্যুট করাটা ডিফিকাল্ট। এনিওয়ে কষ্ট করেই নয় হলো। তো আমরা যদি কাঁচা মালটা ধারে নিই, তার এসে মাল বানালে ইনভেন্টরি হয়। তো সব ইনভেন্টরি হলে পর সেটা বাজারে যখন বিক্রি করবো আমি, তো সেই বিক্রি যেটা হলো সে সঙ্গে সঙ্গে তো পেমেন্ট করলো না, তার কাছে পেমেন্টটা একটু বাকি আছে। যতক্ষণ বাকি আছে সেটাকে আমরা ডেটার্স বলি। এগুলো সব অ্যাকাউন্টিং ভাষা, আপনি আপনার মতো করে ভাষা তৈরি করে দেবেন, যে এটাকে মুখস্থ করতে হবে বড় ব্যাপার নেই। এছাড়া এই ব্যবসা করতে গিয়ে লোকের কাছ থেকে টাকাটা ধারে দিলাম, প্রোডাকশন করলাম, তারপরে বেচলাম, তার কাছ থেকে টাকাটা পেলাম, এই করে করে একটা আমার যেটা জমবে সেটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স। এটাকে বলা হয় লায়াবিলিটি, এটাকে বলা হয় অ্যাসেটস। এগুলো রোজ ব্যবসা করতে গেলে কারেন্ট লায়াবিলিটি বলি আমরা, কারেন্ট অ্যাসেটস বলি। এইখানে লিকুইডিটি প্রশ্নটা আসছে, যে আমি যদি সানড্রি ক্রেডিটার্স ধরুন আমার 100 টাকা বাজারে দিতে হবে, আর এটা ধরুন আছে আমার 200 টাকা টোটাল, মানে ইনভেন্টরি প্লাস ডেটার্স প্লাস ক্যাশ অ্যান্ড ব্যালেন্স, তাহলে আমার কারেন্ট রেশিও যেটা হবে এই 200 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 2:1। এটা হচ্ছে কারেন্ট রেশিও। এখন যত রেশিওটা বেশি হবে তত কোম্পানির লিকুইডিটি অবস্থা বেটার। এখন 1:1 অ্যাকসেপ্টেবল বেসিক্যালি। ব্যাংক ফ্যাংক যত টাকা পত্র দেয় তারা 1:1 চলে। এটা যদি উল্টো হয়ে যায়, ধরুন আমার অ্যাসেট হচ্ছে 0.5 আর লাইবিলিটি হচ্ছে 1, তাহলে তো গন্ডগোল হয়ে গেল।
আমার 1 টাকা দিতে হবে আর আমার কাছে আছে 8 আনা, তাহলে তো ঝামেলা না। তো কারেন্ট রেশিওর থেকে একটা লিকুইডিটি আমরা বুঝতে পারি। এটাকে যদি একটু ইমপ্রুভ করে দিই তাহলে আরেকটা হচ্ছে কুইক রেশিও। মানে এটা হচ্ছে এই যে ইনভেন্টরি মালটা তো এখনো বিক্রি হয়নি, তো এটা তো ক্যাশ হবে যদি বিক্রি হয়, তাহলে তো এটা আটকে আছে, তো ওটাকে আমি বাদ দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে ডেটার্স প্লাস ক্যাশ ব্যালেন্স ডিভাইডেড বাই ক্রেডিটার্স। এই রেশিওটা যখন পাবো তখন বোঝা যাবে যে এক্ষুনি আমি বাজার থেকে টাকা পেলেই আমি এক্ষুনি ফেরত দিয়ে দিতে পারবো। এটা একটু ফাস্টার রেশিও। অবশ্যই যত বেশি হবে এই রেশিওগুলো তত বেশি লিকুইডিটি হবে। আবার আপনি বললেন ডেটার বাজারে যে বিলটা ছেড়েছি সেটা পেমেন্ট করলো না, হ্যাঁ সেই বিপদটা তো আছে, সেই বিপদটা আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। সেটা আমার অন্য রেশিও দিয়ে আমি আসতে পারি, আমি একটু করে ডেভেলপ করে দিচ্ছি। পুরোটা একসাথে করলে পর আপনি হয়তো নন কমার্স হলে পর আপনি একটু অবাক হয়ে তাকাবেন। বাট আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন যে কনসেপ্টটা আপনার মাথায় ঢুকছে কিনা। ওই অ্যাকাউন্টিং টার্মগুলো অত বেশি মুখস্থ না করলেও চলবে। বেসিক্যালি লাইব্রেরি হচ্ছে যাদের কাছে টাকা দিতে হবে কাঁচা মাল কেনার পরিপ্রেক্ষিতে, যাদের নাম হচ্ছে সানড্রি ক্রেডিটার্স, আর যাদের কাছে মালটা বেচে টাকাটা পাবো তাদের নাম হচ্ছে সানড্রি ডেটার্স। এছাড়াও ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স আমার কাছে থাকতে পারে। তো এই কারেন্ট রেশিও থেকে একটা কোম্পানির লিকুইডিটিটা বোঝা যায়, এবং যে কোম্পানির যত লিকুইডিটিটা মানে এই রেশিওটা বেটার, তত আমরা মনে করি কোম্পানিটা কম্পিটেন্ট এবং এফিশিয়েন্ট, এবং এটা আমরা বলি এফিশিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট। তো এই রেশিওটা আগামী দিনে আপনাদের হয়তো যেসব কোম্পানির ব্যালেন্স শিট আপনারা দেখতে পাওয়া যায়, তার জন্য আপনি অনেকগুলো ওয়েবসাইট আছে। জানাশোনা মধ্যে তো মানি কন্ট্রোল আছে, আর একটা একটু কম জায়গা আছে, তার নাম হচ্ছে screener.in। এই সাইটে গেলে পর আপনি পাবেন ওখানে এই তথ্যগুলো, যে কোনো কোম্পানি ওয়াইজ সার্চ করবেন এই তথ্যটা পাবেন, এবং তাতে আপনি কারেন্ট রেশিও দেখে কোম্পানির লিকুইডিটিটা অনেকখানি বুঝতে পারবেন। অবভিয়াসলি আপনি যেখানে ইনভেস্ট করেছেন সেই কোম্পানির স্বাস্থ্যটা কী অবস্থায় সেটা দেখার বিষয়। তবে জিনিসটা একটু বুঝতে হবে, ধরুন এই রেশিওগুলো যদি আমি ম্যানুফ্যাকচারিংয়ে দেখি তাহলে এই রেশিওগুলো এরকম এরকম। এবার ঠিক এইভাবে কাঁচামাল কিনে তো আর সফটওয়্যার হয় না, তো মানুষের এখান থেকে হয়তো তার তো স্যালারি আপনি পেমেন্ট করে দিয়েছে, সেখানে টেকনিক্যালি হয়তো খুব বেশি সাবজেক্ট রেটার্স পাবেন, তো ওদের রেশিওটা অলওয়েজ খুব ভালো থাকবে। কেন ওদের ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্সটা খুব ভালো। আপনারা একটা যে কোনো বড় সফটওয়্যার কোম্পানি দেখে দিন, সেখানে এবং মোটামুটিভাবে এরা পেমেন্টটা প্রায় অ্যাডভান্সে পায়, তারপরে সফটওয়্যারটা দেয়, তো ওদের হিসেবটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো ওখানে অলওয়েজ একটা স্ট্রং কারেন্ট রেশিও থাকবে, তো সেখানে কারেন্ট রেশিওর তাৎপর্যটা হয়তো একটু কম। আমরা এটা যেটা এক্সাম্পল দিচ্ছি পিওর ম্যানুফ্যাকচারিং, এবং এক একটা কোম্পানি আছে তাদের সাইকেলটাও খুব সাংঘাতিক, মানে মালটা কাঁচা মালটা কিনলো সেটা বানাতে 6 মাস লেগে গেল, মানে প্রোডাকশনটা করতে অনেক সময় লাগে, তো তাদের হয়তো রেশিওটা একটু দেখবেন গন্ডগোল আছে। বাট যখন মালটা সাপ্লাই করবে, ধরুন না একটা প্লেন বানাতে তো সময় লাগে, একটা জাহাজ বানাতে আমি জানি না কত সময় লাগে, এটা আপনারা খোঁজ নিয়ে নেবেন গুগল সার্চ করে। একটা জাহাজ বানাতে তো অনেক সময় লাগে, তো সেখানে আপনার কাঁচামাল লোহা লক্কর তো সব কিনে বসে আছে, তাদের তো পেমেন্ট করতে হবে, কিন্তু তার জাহাজের পেমেন্টটা তো পরে আসবে। তবে সাধারণভাবে জাহাজটা অর্ডার ফর্ডার পেলে একটা বড় অ্যাডভান্সও পাওয়া যায়, সেই দিক থেকে ব্যাপারটা ম্যানেজ হয়ে যায়। বাট স্টিল ওয়ান নিডস টু চেক যেখানে ইনভেস্টমেন্টটা করা আছে সেই কোম্পানির হেলথের একটা দিক। আমি অনেকগুলো
দিক হয়তো আলোচনা করব আগামী দিনে। তো সেগুলো এক এক করে একটু মানে ব্যাক টু ক্লাসরুম। আর ওয়ারেন বাফেট বলছেন যে বারে বারে পড়াশোনায় ইনভেস্ট করুন। তো যাদের জন্য এটা নতুন ব্যাপারটা জানতে পারা যায় তাদের জন্য নতুন, যাদের জন্য পুরনো হয়তো আরেকবার রিভাইজ করলে কি অসুবিধা আছে। আর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টাইপের কারেন্ট রেশিওটা হয়, ওগুলো একটু দেখবেন। যারা আপনাদের মধ্যে কমার্সে পড়াশোনা টড়াশোনা অলরেডি করেছেন তাদের তো এটা একটু জানা আছে। জানা থাকা এক জিনিস আর ইন্টারপ্রিটেশনটা আরেক জিনিস। সুতরাং আগামী দিনে ইনভেস্টমেন্ট করার সময় সেই কোম্পানি যেখানে আপনি ইনভেস্ট করেছেন একটু কারেন্ট রেশিওটা দেখে নেবেন। এটা প্রত্যেক বছর চেঞ্জ হবে, প্রত্যেক কোয়ার্টারে হয়তো চেঞ্জ হবে। তো কোয়ার্টারলি ব্যালেন্স শিট তো আপনি পাবেন না, আপনি যেটা পাবেন কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লস। আমি স্ক্রিনার.ইন যেটা বললাম সেখানে আপনি ডিটেলস তথ্যগুলো পাবেন। এছাড়াও আপনারা সার্চ করে আরও অন্যান্য সাইট আছে, সেগুলো দেখে নেবেন। হঠাৎ স্ক্রিনারের নামটা মনে পড়লো, যেটা বললাম মানি কন্ট্রোলও আপনি করতে পারবেন। আজকের দিনে এই সুবিধাগুলো আছে। আশা করি প্রথম পর্বটা কিছুটা বুঝলে আগামী দিনে আরও অনেক রেশিও নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।